আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে অনার্স চতুর্থ বর্ষের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 চ্যাপ্টার 2 রয়্যালিটি অ্যানালাইসিস, এটার উপর আজকে আমরা ক্লাস নেব। আশা করি রয়্যালিটির আদ্যপান্ত এখানে জানা যাবে। ওয়েলকাম টু মাই চ্যানেল। মাই ক্লাস নেম ইজ রয়্যালিটি অ্যানালাইসিস। রয়্যালিটি সম্পর্কে কিছু কথা। প্রথমে আমরা রয়্যালিটি কি, রয়্যালিটি হচ্ছে ভাড়া সত্ত্ব। এটা আমরা যখন একটা কোম্পানি অথবা আরেকটা কোম্পানির মধ্যে হতে পারে, একটা ব্যক্তির মধ্যে হতে পারে, আমরা সহজ ভাষায় যদি বলি, আমরা সাব রেন্ট আমরা বুঝি। কিন্তু সাব রেন্ট কি, সাব রেন্টের সাথে কিন্তু সাব লিজের অনেক সম্পর্ক আছে। তো লিজ কথাটার অর্থ হচ্ছে আমার একটা জিনিস দরকার কিন্তু আমার কাছে সেটা নাই, আর একজন রিচ পিপুল আছে বা একটা ধনী লোক আছে, তার কাছে সেটা আছে। ধনী লোকের কাছ থেকে আমি কিছুদিনের জন্য, সেটা কয়েক বছর হতে পারে, কয়েক দিন হতে পারে, কয়েক মাস হতে পারে, এই যে ভাড়া নিচ্ছি, তার জিনিসটা ব্যবহার করছি, ব্যবহার করার ফলে যে টাকাটা আমি তাকে পরিশোধ করছি, সেটাই মূলত রয়্যালিটি। রয়্যালিটি এবং এই লিজটা হতে পারে কয়েক ধরনের। সেটা হচ্ছে ফিনান্সিয়াল লিজ হতে পারে, অপারেটিং লিজ হতে পারে, বিভিন্ন রকম লিজ লিজ হতে পারে, এবং সেই লিজ ক্যান্সেলেবল হতে পারে এবং নন ক্যান্সেলেবল হতে পারে। তো আমরা এই লিজের যে ভাড়া সত্ত্ব, লিজের বিনিময়ে যে গিভ অ্যান্ড টেক হয়, রয়্যালিটি হয়, রয়্যালিটি নিয়ে আমরা কিছু কথা বলবো। প্রথমে দাতা। তাহলে এখানে দুটি পক্ষ আছে, একটা দাতা, একটা গ্রহীতা। তো দাতাকে আমরা ইংলিশে বলছি লেজর, গ্রহীতাকে বলছি লিজ, লিজিং। ঘাটতি ভাড়া এটাকে বলছি আমরা শর্ট ওয়ার্কিং। মাঝে মাঝে আমরা অঙ্ক করার সময় দেখবো যে কোনো দাতা এবং গ্রহীতার মধ্যে চুক্তি হলো যে আপনাকে যে আমি ভাড়াটা নেব প্রতি বছর, সেখানে আমার মিনিমাম রেন্ট যদি কোনো বছরে ফুলফিল না হয়, সেই ক্ষেত্রে আমি আপনাকে কিছু ছাড় দিব। তো এই মিনিমাম রেন্ট পূরণ হতে বা যে যতটুকু ঘাটতি হবে, এই ঘাটতি ভাড়াটা আগামী 2 বছর বা 3 বছর পর্যন্ত আপনি ঘাটতিটা পূরণ করতে পারবেন, কিন্তু আমাকে মিনিমাম ভাড়াটা দিতে হবে। এটাই হলো আমাদের মিনিমাম ভাড়া। হয়তো দুজনের মধ্যে, দাতা এবং গ্রহীতার মধ্যে চুক্তি হচ্ছে তারা ভাড়াটা নেবে হচ্ছে বছর 50,000, কিন্তু দেখা গেল যে বছর আমরা ভাড়া দিচ্ছি সে বছর দেখা গেল আমাদের অ্যাকচুয়াল রয়্যালিটি বা ভাড়া এসেছে 40,000। এইখানে যে 10,000 ঘাটতি হলো, সেটাকে আমরা শর্ট ওয়ার্কিংস বা ঘাটতি ভাড়া হিসেবে দেখবো। আরেকটা বিষয় খুবই জরুরি যেটা মনে রাখতে হচ্ছে, নেক্সট 3 ইয়ার্স অথবা ফলোইং 3 ইয়ার্স আর সেম। অঙ্ক করার সময় আমরা দেখবো নেক্সট 3 ইয়ার কোথাও লেখা থাকবে, অথবা সাকসিডিং 3 ইয়ার্স লেখা থাকবে, অথবা ফলোইং 3 ইয়ার্স থাকবে। এই কথাগুলোর মানে আসলে একই, যে আমার যে শর্ট ওয়ার্কিং বা ঘাটতি ভাড়াটা হবে, সেই ভাড়াটা পরবর্তী যে বছর ঘটবে তার পরবর্তী 3 বছরের মধ্যে আমরা সেটা রিকভ করা বা ঘাটতি পূরণ করার চেষ্টা করব। নেক্সট, খতিয়ান করার সময় আমরা রয়্যালিটি অ্যানালাইসিস করি। রয়্যালিটি অ্যানালাইসিসের ওই জায়গা থেকে আমরা মূলত খতিয়ান তৈরি করি। এখানে 3টা খতিয়ান হয় লিজিং বইয়ে, সেটা হচ্ছে ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট, রয়্যালিটি অ্যাকাউন্ট, আর আরেকটা হচ্ছে শর্ট ওয়ার্কিংস। এই খতিয়ান করাটা আসলে 2 ভাবে হয়, একটা ত্রিশকে হয়, আরেকটা হবে আধুনিক ছকে। আমরা মূলত আধুনিক ছকেই খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করছি। মূলত কিন্তু এই অ্যানালাইসিসের উপর ভিত্তি করে আমাদের জাবেদা করার কথা, জাবেদা থেকে খতিয়ান। সো আমাদের অল্প সময়ের মধ্যে জাবেদা এবং খতিয়ান করা খুব টাফ। সেইখানে আমরা খতিয়ান করার জন্য কিছু টেকনিক মাথায় রাখবো। আশা করি এই টেকনিক যদি তোমরা মাথায় রাখো, তাহলে পাঠকরা তোমরা এটা খুব সহজেই এই চ্যাপ্টারটা রপ্ত করতে পারবে বলে আমি মনে করছি। যখন লিজ গ্রহীতার হিসাব করব, তখন আমরা দেখব যে শর্ট ওয়ার্কিংস এর মধ্যে একটা লেখা থাকবে, সেটা হচ্ছে সাফার্ড, অথবা কোনো বইয়ে থাকতে পারে হচ্ছে অকার্ড, অথবা সাফার্ড লেখা থাকতে পারে। এই সাফার্ড এর আমরা নাম দিচ্ছি হচ্ছে, যখন খতিয়ান করব তাকে ল্যান্ডলর্ড হিসেবে চিহ্নিত করব, ল্যান্ডলর্ড হিসেবে লিখব, এবং সাফার্ড হিসেবে হবে ডেবিট। দেন রিকপ, রিকপটা হচ্ছে কি, এটাকে আমরা ল্যান্ডলর্ড হিসেবে গণ্য করব, এবং এই রিকপের ল্যান্ডলর্ড হবে ক্রেডিট। রিকপটা হচ্ছে ঘাটতি ভাড়া পূরণ করার একটা শর্ত। ল্যাপস, ল্যাপসটা হচ্ছে আমরা যখন কোনো ভাড়া ওই নির্দিষ্ট বছরের মধ্যে ক্ষতিপূরণ
বা আদায় করতে সক্ষম না হয় সেটাকে আমরা ল্যাপস বলি। ল্যাপস মানে গণ্য করি মানে ওই ভাড়া আর বা যে ঘাটতিটা থাকলো ঘাটতিটা ভাড়ার ঘাটতিটা পূরণ করা কোনোভাবেই সম্ভব নয়। এটাকে আমরা ইনকাম সামেন্ট দ্বারা প্রকাশ করব, যে হিসাবটা আমাদের মূলত হবে ক্রেডিট হিসাব। ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট করার সময় তিনটা জিনিস আসবে এখানে, একটা হচ্ছে ক্যাশ, রয়্যালিটি এবং শর্ট ওয়ার্কিং। ক্যাশ, রয়্যালিটি এবং শর্ট ওয়ার্কিং, এই তিনটা জিনিস মূলত আমরা ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট করার সময় আমাদের কাজে আসবে। দেন শর্ট ওয়ার্কিং যখন আমরা করব, শর্ট ওয়ার্কিং অ্যাকাউন্ট করার সময় ল্যান্ডলর্ড এবং ইনকাম সামারি এই দুটো দিয়ে আমরা মূলত শর্ট ওয়ার্কিং অ্যাকাউন্ট সংগঠিত করতে পারবো। নেক্সট রয়্যালিটি অ্যাকাউন্ট। রয়্যালিটি অ্যাকাউন্ট করার সময় ল্যান্ডলর্ড একটা প্রোডাকশন অথবা ইনকাম সামারি। তবে আমরা অঙ্কে এখানে ইনকাম সামারি আছে, আবার শর্ট ওয়ার্কিংসেও ইনকাম সামারি আছে। এই দুই ইনকাম সামারিতে যেন এক না হয়ে যায়, যার জন্য আমরা ইনকাম রয়্যালিটি অ্যাকাউন্টের এখানে ইনকাম সামারি জায়গাতে আমরা প্রোডাকশন কথাটা ব্যবহার করব, তাহলে আমাদের রিপিটিশন হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে আসবে এবং নির্ভুলভাবে হয়তো আমরা অঙ্কটা করে আসতে পারবো। এখন আমরা আসলে একটা অঙ্ক দেখি। অঙ্কটা হচ্ছে তিস্তা লিমিটেড holds lease of mine for a period of 10 years commencing from 1st January 2012। তার মানে তিস্তা লিমিটেড একটা লিজ নিয়েছে 10 বছরের জন্য, তার মানে এটা একটা ক্যাপিটাল লিজ এবং সেটা শুরু হয়েছে 2012 সালের জানুয়ারি মাসে। According to the lease term, the company is to pay টাকা 10 per ton as royalty with a minimum rent of টাকা 2 lakh per year। তাহলে ওই তিস্তা লিমিটেড যতটুকু রয়্যালিটি মানে যতটুকু উত্তোলন করবেন তার উপর প্রত্যেক টনে 10 টাকা করে দিতে হবে। এবং দেখা যাচ্ছে যে মিনিমাম রেন্ট বলেছে প্রত্যেক বছর 2 লক্ষ টাকা। শর্ট ওয়ার্কিং ক্যান however be recovered out of the royalty in excess of minimum rent of the next 2 years। যদি বলেছে এখানে আমার যদি কোনো শর্ট ওয়ার্কিং ঘাটতি হতে থাকে সেটা পরবর্তী 2 বছরের মধ্যে আমাদের রিকভার করার সুযোগ দিয়েছে, প্রদান করেছে। ইন দা ইয়ার অফ স্ট্রাইক, যেই বছর স্ট্রাইক বা ধর্মঘট ঘটবে এটা আমাদের অঙ্কের মধ্যে থাকবে। দ্য মিনিমাম রেন্ট ইজ টু বি রিডিউসড, বলেছে যে মিনিমাম রেন্টটাকে একটু কমিয়ে আনতে হবে কত পার্সেন্ট, টু 80%। তাহলে এই যে আমাদের 2 লক্ষ আছে, 2 লক্ষের 80% হলে কত, 1,60,000 টাকা, যেটা আমরা অঙ্কে দেখব। দ্য আউটপুট ফর 6 ইয়ার্স এন্ডিং 31st December 2017 হ্যাজ বিন আন্ডার। দেখা যাচ্ছে 12 সালে 10,000 আউটপুট, 13 সালে 12,000, 14 সালে 28,000, 15 সালে 25,000, 16 সালে 40,000, 17 সালে গিয়ে স্ট্রাইক সহ স্ট্রাইক আছে 2 মাস এবং 15,000 আউটপুট, 15,000 টন। প্রিপেয়ার বলছে রয়্যালটি অ্যাকাউন্ট, শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্ট, ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট ইন দ্য বুকস অফ তিস্তা লিমিটেড। তাহলে যে লিজ তিস্তা লিমিটেড কিন্তু এখানে লিজ গ্রহীতা হিসেবে বইয়ে আমরা এই তিনটা হিসাবগুলো তৈরি করার চেষ্টা করব। দেখি অ্যানালাইসিস অফ রয়্যালিটিস পেয়েবল। দেখি 2012 সালে আমাদের আউটপুট হচ্ছে 10,000 এবং সেটাকে 10 দিয়ে গুণ করলে 1 লক্ষ হয়। মিনিমাম রেন্ট আমাদের 2 লক্ষ টাকা। তাহলে এখন দেখা যাচ্ছে এক্সেস তো নাই, বরং এখানে ঘাটতি, আমরা জানি ঘাটতি সমান সমান সাফার। তাহলে 1 লক্ষ টাকা প্রথম বছরে সাফার হচ্ছে 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ সাফারের টাকা আমরা ব্যালেন্স সিএফ ক্যারি ফরওয়ার্ডে 1 লক্ষ টাকা ট্রান্সফার করে দেব এবং ক্যাশ পেমেন্টটা কিন্তু আমাকে মিনিমাম 2 লক্ষ টাকাই দিতে হবে। ওকে, দেন 2013 সালে 12,000 আউটপুট হয়েছে, 12,000 টন, সেটাকে 10 দিয়ে গুণ করলে 1,20,000, মিনিমাম রেন্ট হচ্ছে 2 লাখ টাকায় থাকবে এবং এখানে কোনো এক্সেস নাই, বরং এখানে আরো 80,000 টাকা আমাদের ঘাটতি হয়েছে, সাফার হয়েছে। তাহলে আগের ছিল হচ্ছে 1 লক্ষ, আবার নতুন হলো 80,000, এই দুটো যোগ করলে 1,80,000 টাকা আমার ঘাটতি পূরণ করা এখন প্রয়োজন। ওকে, এখন মিনিমাম রেন্ট যেটা আমাকে পরিশোধ করতে হবে সেটার পরিমাণ হচ্ছে 2 লক্ষ টাকা, এই সে 2 লক্ষ টাকা। দেন 14 সালে 28,000 আউটপুট, 28,000 টন আমরা আউটপুট করেছি এবং অ্যাকচুয়াল রয়্যালটি হবে 2,80,000, সেখানে মিনিমাম রেন্ট 2 লক্ষ টাকা। এইখানে আমরা 2,80,000 থেকে 20,000 2 লক্ষ মাইনাস করে দেখছি 80,000 আমার এক্সেস আছে। এই 80,000 টাকা আমি এবার রিকভ করার সুযোগ পেয়েছি। কোথা থেকে? প্রথমে এই 1 লক্ষ আছে, এই 1 লক্ষ থেকে আমরা 80,000 বাদ দেব, কারণ আমরা জেনেছিলাম যে বছর ঘাটতি হবে
তার পরবর্তী 2 বছরের মধ্যে আমাদের ঘাটতিটা পূরণ করতে হবে। তাহলে এই বছর যে হলো 12 সালে হলো 13, 14 সালে এটা আমাকে রিকভ করতে হবে, না হলে ল্যাপস হয়ে যাবে। তাহলে আমার এক্সেস আছে 80,000, তাহলে 80,000 আমি রিকভ করলাম, বাদ বাকি 20,000 টাকা আমি ল্যাপস করব। তারপরেও দেখা যাচ্ছে এই 1 লক্ষ টাকা বনিবনে শেষ, বাট এখন 80,000 থাকে, এটা হচ্ছে 2013 সালের ব্যালেন্স। এই ব্যালেন্সটাই আমরা ব্যালেন্স সিএফ এর ঘরে ক্যারি ফরওয়ার্ড করে ট্রান্সফার করলাম। তারপরেও তাকে 2 লক্ষ টাকায় পরিশোধ করতে হবে। এখানে একটু জেনে রাখা ভালো, ক্যাশ পেমেন্টের ক্ষেত্রে দাতা লিজ গ্রহীতা যদি 2 লক্ষ টাকার এক্সেস যদি রয়্যালিটি উৎপাদন করে, অ্যাকচুয়াল রয়্যালিটি উৎপাদন করে, তাহলে আমাদের সাফার করার পর বা ক্ষতিপূরণ দেওয়ার পর, উদ্ধার করার পর আমরা কিন্তু 2 লক্ষ টাকা দিব। এখন কোনো বছর যদি 2 লক্ষ টাকা কম রয়্যালিটি হয়, সেক্ষেত্রে কিন্তু তাকে 2 লক্ষ টাকা দিতে হবে। বাই চান্স কোনো বছর যদি দেখা গেল 4 লক্ষ টাকা, যেমন আমরা 2016 সালে দেখছি 4 লক্ষ টাকা আমার অ্যাকচুয়াল রয়্যালিটি, কিন্তু দেখছি আমরা 2 লক্ষ টাকা মিনিমাম, তাহলে এক্সেস থাকছে কত? 2 লক্ষ। তার মানে এই বছর আমাকে দেখো, তোমরা দেখো এখানে কোনো এক্সেস নাই, শর্ট ওয়ারেন্ট কিচ্ছু নাই, সেই ক্ষেত্রে তাকে 2 লক্ষ এক্সেস এবং 2 লক্ষ মিনিমাম, টোটাল তাকে 4 লক্ষ টাকা পরিশোধ করতে হবে লিজ দাতাকে। 2015 সালে আমার অ্যাকচুয়াল রয়্যালিটি আসছে কত? 2.5 লক্ষ টাকা, মিনিমাম রেন্ট হচ্ছে 2 লক্ষ টাকা। তাহলে আমার হাতে এক্সেস আছে কত? 50,000। তাহলে আমার ঘাটতি আছে কত? 80,000। ঘাটতি আছে 80,000। তাহলে আমি এখানে ঘাটতি পূরণ করতে পারবো কত? ঘাটতি পূরণ করতে পারছি আমরা, দুঃখিত আমার এখানে 30,000 টাকা আসে নাই, আমি এক্সট্রিমলি সরি বলছি এর জন্য। এখানে 50,000 ল্যাপস করতে হবে 30,000। এই ল্যাপস 30,000 যদি করি আমরা, তাহলে এখানে ব্যালেন্স হয়ে যাবে 0 এবং আমরা 2 লক্ষ টাকায় পরিশোধ করব। দেন 2016 সালে, এটা তো বললাম, 17 সালে এসে স্ট্রাইক ছিল, সেইখানে আমাদের বলেছিল আমাদের মিনিমাম রেন্ট 2 লাখ, তার কত পার্সেন্ট দিতে হবে? বলেছে 2 লক্ষ টাকার উপর কত পার্সেন্ট? 80% দিতে হবে। তাহলে 2 লক্ষর 80% করলে আমাদের 1,60,000। তাহলে মিনিমাম রেন্ট 1,60,000, কিন্তু অ্যাকচুয়াল রয়্যালিটি দেখা যাচ্ছে 1,50,000। তাহলে এখানে ঘাটতি হচ্ছে কত হাজার? 10,000। এই 10,000 টাকা আমাদের মূলত এখানে ব্যালেন্সে পাওয়ার কথা, কিন্তু যেহেতু 17 সালে আমাদের লিজের মেয়াদ শেষ, যার জন্য আমার শেষ বছর হলে আমার অবশ্যই ওই টাকাটা ব্যালেন্সের এখানে না দিয়ে দিব ল্যাপসের করে, কারণ আমার এই 10,000 টাকা হোক আর যত টাকা হোক, এই টাকা উদ্ধার করার কোনো সুযোগ নাই, যার জন্য এখানে আমরা ল্যাপসের ঘরে টাকাটা দিয়ে দিব এবং ক্যাশ পেমেন্ট হিসেবে আমরা কত দেবো? 1,60,000 টাকাই দিব, যেহেতু মিনিমাম রেন্ট আমাদের 1,60,000। দেন রয়্যালিটি অ্যাকাউন্টে, আমরা রয়্যালিটি অ্যাকাউন্ট সবচেয়ে সহজ। এখানে আমরা বলেছিলাম রয়্যালিটি অ্যাকাউন্টে কি আসবে? শুধু ল্যান্ডলর্ড এবং প্রোডাকশন। আমরা এটা মূলত ওই অ্যানালাইসিস থেকে অ্যাকচুয়াল রয়্যালিটি অ্যাকাউন্ট যখন করব, তখন আমাদের অ্যাকচুয়াল রয়্যালিটি যেটা, অ্যাকচুয়াল রয়্যালিটি কোথায় দেখা যাচ্ছে? 1 লক্ষ টাকা। তাহলে এই 1 লক্ষ টাকা আমরা লিখব হচ্ছে ল্যান্ডলর্ডের ডেবিট ঘরে, রয়্যালিটি এক্সপেন্স ডেবিট, এজন্য আমরা ল্যান্ডলর্ড হিসেবে আমরা লিখব 1 লক্ষ টাকা। এই টাকাটাই আমরা মূলত পাঠিয়েছি ডেবিট করে, ব্যালেন্সে ডেবিট করে। ওকে, দেন ক্রেডিট হবে প্রোডাকশন, কত টাকা? 1 লক্ষ টাকা। তাহলে 1 লক্ষ ডেবিট ব্যালেন্স এবং 1 লক্ষ ক্রেডিট ব্যালেন্স, দুইটা যোগ বিয়োগ করলে মাইনাস, মানে নীল হয়ে যায়। দেন 13 সালের ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট কত ছিল? ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট হচ্ছে অ্যাকচুয়াল রয়্যালিটি 1,20,000। তাহলে আমাদের এই যে ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট 1,20,000 ডেবিট ব্যালেন্স এবং প্রোডাকশন 1,20,000 ক্রেডিট ব্যালেন্স, তাহলে ব্যালেন্স এখানে নীল। আবার 14 সালে দেখি আমরা, 14 সালে হচ্ছে অ্যাকচুয়াল রয়্যালিটি 2,80,000। তাহলে আমরা ল্যান্ডলর্ড লিখব 2,80,000, সে ডেবিট ব্যালেন্সে চলে গেল। দেন প্রোডাকশন, এটা লিখব ক্রেডিটে 2,80,000, দেন নীল হয়ে গেল। দেন 2015 সালে দেখি আমরা, আমাদের অ্যাকচুয়াল রয়্যালিটি 2,50,000। ওকে, তাহলে এখানে ল্যান্ডলর্ড লিখব 2,50,000 ডেবিট ব্যালেন্সে এবং প্রোডাকশন হচ্ছে 2,50,000 ক্রেডিট ব্যালেন্স, তার নীল হয়ে গেল। 2016 সালে আমাদের অ্যাকচুয়াল রয়্যালিটি 4 লক্ষ টাকা। তাহলে আমরা এইখানে ল্যান্ডলর্ড হিসেবে 4 লক্ষ টাকা দিয়েছি, ডেবিট ব্যালেন্সে নিয়েছি এবং প্রোডাকশন দিয়ে সেটা
যেটা 4 লক্ষ ক্রেডিট ব্যালেন্সে নীল করেছি, এবং 17 সালে ল্যান্ডলর্ড ছিল 1,50,000 ডেবিটে নিয়েছি, দেন প্রোডাকশন ক্রেডিট করছি 1,50,000, তাহলে ব্যালেন্সটা নীল হয়েছে। দেন ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট, ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট এসে আমরা দেখবো তিনটা জিনিস থাকার কথা, ক্যাশ ডেবিট হবে, রয়্যালটি অ্যাকাউন্ট ক্রেডিট হবে, এবং শর্ট ওয়ার্কিংস ক্রেডিট হবে। সবসময় ক্রেডিট হবে এমন না, তবে ধরে রাখছি শর্ট ওয়ার্কিংস ক্রেডিট হবে। ক্যাশ অ্যাকাউন্ট আমাদের মিনিমাম, আমাদের অ্যাকচুয়ালি পেমেন্ট কত হচ্ছে 2 লক্ষ টাকা। 2012 সালে পেমেন্ট করবো আমরা 2 লক্ষ টাকা, তাহলে সেইখানে আমরা 12 সালে ক্যাশ দিয়েছি কত 2 লক্ষ টাকা, এবং সেটা ডেবিট করে নিয়েছি। এবং অ্যাকচুয়াল রয়্যালিটি কত ছিল আমাদের, অ্যাকচুয়াল রয়্যালিটি ছিল 1 লক্ষ টাকা। এই যে 1 লক্ষ টাকা আমরা রয়্যালিটি এখন 1 লক্ষ দিয়েছি, আর সাফার্ডে দিয়েছিলাম 1 লক্ষ টাকা। সেই সাফার্ডে ওটার নাম দিয়েছি আমরা কি, শর্ট ওয়ার্কিং, এবং সেটা হচ্ছে 1 লক্ষ টাকা ক্রেডিট করেছি আমরা, ক্রেডিট করে আমরা ব্যালেন্সটা নীল করে দিয়েছি। ওকে, দেন 13 সালে সেম ক্যাশ 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা ডেবিট ব্যালেন্স। এরপর রয়্যালিটি অ্যাকাউন্ট কিন্তু আমাদের ওই বছর 1,20,000, তাহলে 2 লক্ষ থেকে 1,20,000 মাইনাস করলে আছে 80,000। এই যে 80,000 ডেবিট ব্যালেন্স থাকলো, তাহলে আমরা শর্ট ওয়ার্কিংস লিখে এটা ক্রেডিটে আমরা 80,000 দিয়ে, তাহলে ডেবিট ক্রেডিট 80-80 মিলে গেল, আমাদের নীল হয়ে গেল। দেন 2014 সালে ক্যাশ অ্যাকাউন্ট 2 লক্ষ টাকা, ডেবিট ব্যালেন্স 2 লক্ষ টাকা, বাট রয়্যালিটি অ্যাকাউন্ট দেখা যাচ্ছে 2,80,000। তাহলে আমাদের দেখা যাচ্ছে ক্যাশ ডেবিট ব্যালেন্স আছে 2 লক্ষ টাকা, রয়্যালিটি ক্রেডিট ব্যালেন্স 2,80,000 টাকা। তাহলে আমাদের ক্রেডিট বেশি হয়ে যাচ্ছে কত হাজার টাকা, 80,000। এই জন্য আমরা কোন করে দিচ্ছি, ক্রেডিট করে 80,000। তাহলে এইবার শর্ট ওয়ার্কিং হিসাবটা হয়ে যাবে কি আমাদের ডেবিট। তাহলে এই ডেবিটে 2 লক্ষ 80,000 যোগ করে 2,80,000, আর ক্রেডিট আছে 2,80,000, তাহলে কি হলো, ব্যালেন্সটা আমাদের নীল হয়ে গেল। 2015 সালে ক্যাশ অ্যাকাউন্ট কত 2 লক্ষ টাকা, ব্যালেন্স হয়ে গেল 2 লক্ষ টাকা, কিন্তু রয়্যালিটি সেম, রয়্যালিটি কত 2,50,000 টাকা। তাহলে এইখানে ডেবিট ব্যালেন্স আছে 2 লক্ষ, ক্রেডিট ব্যালেন্স হচ্ছে 2,50,000, তাহলে 50,000 চলে যাবে কোথায়, ক্রেডিট ব্যালেন্সে। এই ক্ষেত্রেও আমাদের শর্ট ওয়ার্কিং কি করবো, আমরা ডেবিট করবো 50,000, তাহলে এই 2 লক্ষ আর 50, 2,50,000 হলো ডেবিট করে, এখানে হলো 2,50,000। দেন 2016 সালে এসে ক্যাশ কত দেবো, ক্যাশ হলো 4 লাখ, এবং ডেবিট, এবং তোমার ডেবিট ব্যালেন্স 4 লাখ দেবো। দেন রয়্যালিটি অ্যাকাউন্ট হচ্ছে 4 লাখ, এখানে যদি শর্ট ওয়ার্কিং নাই আমাদের জন্য সুবিধা হয়েছে 4 লক্ষ 4 লক্ষ। 17 সালে এসে ক্যাশ অ্যাকাউন্ট 1,60,000, ডেবিট ব্যালেন্স 1,60,000, কিন্তু রয়্যালিটি অ্যাকাউন্ট এখানে দেখলাম আমরা ক্রেডিট 1,50,000, তাহলে ঘাটতি থাকে 10,000। এই 10,000 শর্ট ওয়ার্কিং দিয়ে ঘাটতিটা আমরা পূরণ করে দিলাম। দেন ওকে, এরপর অ্যাকাউন্ট আছে শর্ট ওয়ার্কিং, এটা সবচেয়ে ছোট, নামেও শর্ট, কাজেও শর্ট। শর্ট ওয়ার্কিং এর ক্ষেত্রে আমরা ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট লিখবো আর হচ্ছে ইনকাম সামারি দিব। আমরা বলেছি ল্যান্ডলর্ড সাফার্ড হলে ডেবিট এবং রিকপ হলে ক্রেডিট, ইনকাম সামারিও ক্রেডিট। প্রথম বছরে আমরা দেখি, প্রথম বছরে 1 লক্ষ টাকা সাফার্ডে ঘরে ছিল, কোথায় দিব আমরা, এই যে 1 লক্ষ টাকা সাফার্ডে ঘরে। তার মানে আমরা শর্ট ওয়ার্কিং যখন করবো, এই এতটুকু, এই এই 4টা ঘর আমরা মনে রাখবো, সাফার্ড, রিকপ, ল্যাবস এবং ক্যাশ ফরওয়ার্ড। এই 4টা ঘর নিয়ে আমাদের মূলত শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্ট সংগঠিত হবে। ওকে, তাহলে 2012 সালে আমাদের সাফার্ড কত হয়েছে, 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকাটাকে আমরা 1 লক্ষ টাকা সাফার্ড মানে ডেবিটে করে দিয়েছি, এবং এই ডেবিটে ব্যালেন্স ট্রান্সফার করেছি। এটা ছিল 2012 সালে একটাই ঘটনা। 2013 সালে আমরা দেখলাম আবার সাফার্ড হয়েছে 80,000, এই ল্যান্ডলর্ড লিখে আমরা 80,000 দিয়েছি। এই আগে ছিল 1 লাখ, পরে হচ্ছে 80,000, এই মিলে হলো কত, 1,80,000। দেন 2014 সালে আবার ল্যান্ডলর্ড, এই ক্ষেত্রে
রিকপ হয়েছে ৮০,০০০। তাহলে আমরা এই যে ক্রেডিট করে দিয়েছি ৮০,০০০, ১,৮০,০০০ থেকে ৮০,০০০ বাদ গেলে থাকে ১,০০,০০০ টাকা, এবং পরবর্তীতে আমরা ২০,০০০ টাকা কিন্তু ল্যাপস করেছি। ল্যাপস করার কারণে এখানে আমাদের ইনকাম সামারি লিখছি, আমরা ইনকাম সামারি ২০,০০০ ক্রেডিট করে লিখেছি, এবং ১,০০,০০০ থেকে ২০,০০০ মাইনাস করলে হবে কত? ৮০,০০০। দেন তার মানে ৮০,০০০ ডেবিট ব্যালেন্স আছে। দেন আমরা ২০১৫ সালে আসবো, ল্যান্ডলর্ড, এইখানে আবার রিকপ হয়েছে ৫০,০০০ টাকা। তাহলে এই যে রিকপ ক্রেডিট করেছে ৫০,০০০, আগে ছিল ৮০,০০০, ৮০,০০০ থেকে ৫০,০০০ মাইনাস করলে থাকে কত? ৩০,০০০। দেন এই যে ৩০,০০০ পরবর্তীতে ল্যাপস হয়েছে, যার কারণে আমরা ইনকাম সামারি দিয়েছি, ইনকাম সামারি ৩০,০০০ টাকাতে ব্যালেন্সটা নীল করেছি। তারপর ২০১৬ সালে কোনো শর্ট ওয়ার্কিংস ঘটে নাই, যার জন্য আমরা সেটাকে খতিয়ানভুক্ত করি নাই। ২০১৭ সালে এসে আমাদের সাফার্ড হয়েছে ১০,০০০, এই জন্য ল্যান্ডলর্ড লিখেছি, ১০,০০০ ডেবিট, ব্যালেন্সও ডেবিট করে লিখেছি। আর টাকাটা যেহেতু আর আদায় করা সম্ভব না, যার কারণে আমরা ল্যাপস করেছি। আর ল্যাপস মানে ইনকাম সামারি, এই ইনকাম সামারি ক্রেডিট করে ব্যালেন্সটা আমরা নীল করেছি। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।